কমিশনের নির্দেশ ছিল এবং বলা ছিল যে আজকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া 11ই আগস্ট বেলা 3টে সেই সময়সীমা, যার মধ্যে 4 জন আধিকারিক তাদেরকে সাসপেন্ড করলো কিনা রাজ্য, কি পদক্ষেপ নিল রাজ্য, স্পষ্ট করে জানাতে হবে। কিছুক্ষণ আগে যে খবর আমাদের কাছে এসেছে, কমিশনের নির্দেশে আংশিক সায় দিয়েছে রাজ্য। 2 আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে, কমিশনকে চিঠি দিয়ে জানালো রাজ্য সরকার। তবে এই মুহূর্তে কোনো সাসপেনশন নয় বা এফআইআর নয়, অভ্যন্তরীণ তদন্তের পরেই পদক্ষেপ করা হবে, রাজ্যের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ নির্বাচন কমিশন বলেছিল 4 আধিকারিককে নিলম্বিত করে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে, তবে এখনই সেই পথে হাঁটছে না রাজ্য, স্পষ্ট করে দিল তাদের এই ভূমিকায় এবং এই চিঠিতে। আজকে কথা বলবো এই বিষয় নিয়ে ডেফিনেটলি, কারণ খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা। তার আগে নির্বাচন কমিশনের সঙ্গে কি সংঘাতের পরিস্থিতি আগামী দিনে রাজ্যের তৈরি হওয়ার কোনো পরিস্থিতি আছে? হতে পারে। কোনো আইনি দিক খোলা আছে কিনা? হতে পারে কি তেমন কিছু? এই সব কিছু নিয়ে কথা বলবো আজকে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, আলাপ করাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল, প্রথমে মণিদাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা নীলাংশু পাঁজা, নীলাংশুকে স্বাগত জানাবো আমার সঙ্গে আমার এই অনুষ্ঠানে। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রদীপ্তদাকেও স্বাগত জানাবো। আমি প্রথমে প্রদীপ্তদা আপনাকে দিয়ে শুরু করি। কমিশনের নির্দেশে আংশিক সায় দিল রাজ্য, 2 আধিকারিককে ভোটের কাজ থেকে অব্যাহতি দিল রাজ্য। অনেকে কথা বলছেন, বিশেষ করে নিন্দুকেরা, যে এটা করা ছাড়া রাজ্যের কাছে কোনো উপায় ছিল না, কিন্তু সত্যি কি তাই বিষয়টা? যদি একটু ব্যাখ্যা করেন। না, রাজ্যের কাছে কি উপায় ছিল বা ছিল না সেটা কিন্তু এই আংশিক সায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য অবশ্যই কোঅপারেটিভ ফেডারেলিজমের যে মূল স্ট্রাকচার এবং সংবিধানে যে 310 নম্বর ধারা বা তার পরিবর্তক যে ধারাগুলোতে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের দায়বদ্ধতার কথা বলা রয়েছে সেগুলোও খুব পরিষ্কার রয়েছে। রাজ্য কেন্দ্রের যে কোঅপারেটিভ ফেডারেলিজম সেটাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। এক্ষেত্রে রাজ্যের কাছে উপায় আছে বলেই রাজ্য এফআইআর করা থেকে ব্যাপারটাকে নিজের মতন করে ভেবেছে এবং রাজ্যের কাছে উপায় আছে বলেই তাদেরকে সাসপেন্ডও রাজ্য করেনি। ফলে রাজ্যকে এইভাবে যদি মানে নির্দেশ দিয়ে কাজ করানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু রাজ্যের যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা আমাদের যে সাংবিধানিক যেভাবে ক্ষমতা ভাগ করা হয়েছে 3টি তালিকার মধ্যে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, সেখানে কোথাও কেন্দ্রাতিক শক্তি হিসেবে কেন্দ্র সরকার একটা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা তৈরি করছে বলে অনেক সংবিধান বিশেষজ্ঞ মনে করেন। এক্ষেত্রে সংবিধানের যে মূল এসেন্স, রাজ্যকে রাজ্যের মতন শাসন হতে দেওয়া, যেটা কেন্দ্রের আইনের বিরোধী নয়, তাহলে তাই যদি হয় ইলেকশন কমিশন বিহারে কতজন আধিকারিককে জেলে ভরেছে আপনি একটু তথ্য দিতে বলুন তো। এত লক্ষ লোকের নাম। আমি এই জায়গাটায় আসছি প্রদীপ্তদা, আমি এই জায়গাটায় আসছি, কিন্তু রাজ্য, আপনি বলছেন রাজ্য সাসপেন্ড করেনি। রাজ্য যেমন সাসপেন্ড করেনি, রাজ্য কাজ থেকে কিন্তু অব্যাহতি দিয়েছে। তাহলে নির্বাচন কমিশনের যে বার্তাটা রাজ্যের কাছে, সেইটা কি কোথাও আংশিক হলেও মেনে নিল রাজ্য? কেন্দ্রের আইনকে মান্যতা দিয়ে রাজ্য যেটা করেছে সেটা হচ্ছে সংবিধানকে রক্ষা করা। কিন্তু কেন্দ্র 267 ধারা অনুযায়ী যে সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের জন্য যে ইন্টারস্টেট কাউন্সিল কোনো সমস্যার জন্য, কোনো বিশেষ বিষয়ের সমস্যার জন্য কেন্দ্র রাজ্যের আলোচনার জন্য যে আন্তঃরাজ্য পরিষদের গঠন এবং তার ভূমিকা, সেখানে সম্পূর্ণ কেন্দ্র ব্যর্থ এবং সেই ব্যর্থতা নিয়ে কেন্দ্র কিন্তু আজকের দিনেও চূড়ান্ত অস্বস্তির মধ্যে রয়েছে। কেন্দ্র কিচ্ছুটি করতে পারবে না। প্রদীপ্তদা, এটা বলা হচ্ছে, আমরা দেখেছি এর আগে ঝাড়গ্রামের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যে কথা বলেছিলেন যে উদ্দেশ্য রয়েছে, এই পুরো বিষয়টার পেছনে উদ্দেশ্য রয়েছে একটা টেনশন ক্রিয়েট করে রাখা, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে রাখা, এই রাজ্যের মানুষকে, রাজ্যের শাসক দল বিশেষ করে তাদেরকে কোথাও অস্বস্তিতে ফেলার একটা চেষ্টা, সরাসরি সেই অভিযোগ ছিল। আমি মনিদার কাছে আসবো, আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন এই বিষয়টি যখন সামনে এসেছিল, 4 জনকে সাসপেন্ড করার কথা, এফআইআর করার কথা, কি বলেছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়? একবার শোনাই। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে
ক্লিয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। রাজ্যের এখতিয়ারে কি কোথাও হাত পড়ছে মনিদা? যেটা হচ্ছে বা যে ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে এই সভা থেকে একদম স্পষ্টভাবে বলেছিলেন যে এটা আপনারা করতে পারবেন না। মনিদা, দেখুন ব্যাপারটা কি হচ্ছে, টিএমসি প্রতিনিধি প্রদীপ্ত যেটা বললেন, ইস্যু হচ্ছে ইলেকশন কমিশন ভার্সেস স্টেট গভর্নমেন্ট। ও এতক্ষণ যেটা বলে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট ভার্সেস স্টেট গভর্নমেন্ট, ও কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা কথাও বললো না। ইস্যুটা তো ইলেকশন কমিশন, আর আমি ইলেকশন কমিশনের প্রবক্তা নই। সুতরাং এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। প্রদীপ্তের দলের যে চিন্তাধারা সেটাই এখানে প্রকট হয়ে দাঁড়িয়ে। তাহলে এখানে একটু একটা কথা বলে দিই, আপনার কাছেই থাকবো, একটা কথা বলে দিই। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগে এই বক্তব্য রেখেছিলেন যে কমিশনের শীর্ষকর্তা যিনি মাথার উপর বসে আছে, তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার কথা। তাহলে সেক্ষেত্রে কি ধরবো? না দেখুন, আমি এক এক করে আসছি। প্রথমত, রাজ্য সরকার যা করে সব ঠিক নয় এরকম বলা যাবে না, যে গীতে বেদবাক্য। কয়েকদিন আগেই ডিএ নিয়ে বলেছে যে রাজ্য জগাখিচুড়ি করছে। আমরা দেখেছি চাকরিহারাদের নিয়ে কি অবস্থা। তো সুতরাং এটা নিয়ে না বলাই ভালো, এবং দোষী যারা তাদেরকে কীভাবে বাঁচাতে হয় সেটা মমতা ব্যানার্জি ভালোভাবে জানে। রাজীব কুমারের কেসে আমরা দেখেছি, যারা কাগজ দেখাবে না তারা এখন আর বলছে না কাগজ দেখাবো না, কাগজ দেখাতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানের ইস্যুটা আপনাদের বুঝতে হবে যে কিছুদিন আগেই ডায়াসে, জানি না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম হুমকি গুন্ডাগিরি করে কি না, যে ডায়াসে বলে বলছে আপনারা কিন্তু রাজ্য সরকারের চাকরি করেন, এ কথাটা মনে রাখবেন। তো সুতরাং এটাকে হুমকিই বলে। সেই হুমকির পরে এখন যদি সরিয়ে দিত তাহলে তো নিজের গালেই নিজে থাপড় মারতো। এতদিন কোর্ট থাপড় মারছে, এখন তো নিজের গালে নিজে থাপড় মারা হয়। সুতরাং নিজের গালটায় যাতে নিজে থাপড় না মারে, তাই জন্য আপাতত সরিয়ে রেখে নিজের মুখটা একটু বাঁচালো, এছাড়া আর কিছু নয়। এবার বিষয় হচ্ছে যেটা বললেন যে ইলেকশন কমিশন রাজ্য সরকার, এই কেন্দ্রীয় সরকারের কথা শুনে আমি একদম তথ্য দিয়ে বলছি। 1982 থেকে 85 আর.কে ত্রিবেদী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিল। 1984 সালে 404খানা সিট জেতে কংগ্রেস, তারপরে তাকে গুজরাটের রাজ্যপাল করা হয়। আমি এবার বলছি কেন বলছি, তথ্যগুলোই আসবো। তার আগে আমি বলি, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে কোনো রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু নেই, তাহলে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়ার কথা কেন ভাবছে কমিশন? হয়তো স্যার জানে না, অথবা না জেনেও না জানার ভান করছে। কারণ ইলেকশন কমিশনের যে আচরণবিধি লাগু সেটা শুধু ইলেকশন রিলেটেড, কিন্তু ইলেকশনের কাজ কিন্তু সারা বছর ধরেই হয়, এটা কিন্তু সবাই জানে। যে কোনো সময় নাম তোলা, ডিলিশন করা, অ্যাডিশন করা যায়। কিন্তু বিষয় যেটা রাজ্য সরকার বা আজকে যেটা ইস্যু ছিল, যেটা দিয়ে শুরু করলে, যে কেন্দ্রে যেটা হয়েছে, দিল্লিতে যেটা হয়েছে, যে 66 লাখ বিহারে ডিলিট করা হয়েছে, নাম ডিলিশন হয়েছে, তার মধ্যে 24 লাখ মৃত, 28 লাখ শিফটেড হয়ে গেছে অন্য জায়গায় বা 2 জায়গায় নাম হয়েছে। টোটাল কংগ্রেসের ওখানে টোটাল BLA 2 আমি বলছি 1,60,000 BLA 2 আছে। অর্থাৎ যদি ভাগ করা হয়, আর এই 10-11 দিন, 1 তারিখ থেকে 11 দিন এই নোটিশ জারির মধ্যে, এর মধ্যে পার ডে জোর হলে 4টে করে অবজেকশন পড়ে, এবং এটা করাও যায়, বিচার করা যায়, অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় একটাও আজ পর্যন্ত অবজেকশন পড়েনি। কেন 66 লাখ বাতিল হল? বেশ, একটা বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে আমরা কথা বলেছিলাম প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের সঙ্গে। তার এ বিষয়ে কি মন্তব্য, তিনি কি বলছেন, যে এক্ষেত্রে এই যে সাসপেন্ড করার কথা বলা কমিশনের তরফ থেকে, রাজ্যের সেখানে আংশিক সায়ের যে বিষয়টি সামনে আসছে, 2 আধিকারিককে ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়ার কথা সামনে আসছে, কি বলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি? একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। हल्ला बोल कोड स्पॉन्सर्ड बाय गणेश कोलतलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফ্লেক্সি স্ট্রং মানে
চিরদিন স্ট্রং। পশ্চিমবঙ্গের প্রতি বুথের পরিকাঠামোগত প্রয়োজনে এবার বরাদ্দ হবে 10 লক্ষ টাকা। এই টাকা কিভাবে খরচ হবে তার সিদ্ধান্ত নেবেন আপনারাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের 80,000-এরও বেশি বুথে সরাসরি আপনাদের অংশগ্রহণের ভিত্তিতে গড়ে উঠবে শাসন ব্যবস্থা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে 3টি বুথ নিয়ে একটি করে ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে আপনারা আসবেন, আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কোনটা জরুরি। রাজ্য জুড়ে আয়োজিত হবে প্রায় 27,000 ক্যাম্প। আমাদের পাড়া আমাদের সমাধান। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। দ্যাটস আ বিগ ক্যাচ। পুল। বিরাট 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 বিরাট, এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। হল্লা বউল, কো স্পন্সর্ড বাই गणेश कोल्ड-तलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা, ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। নির্বাচন কমিশন হচ্ছে সংবিধানের তৈরি করে দেওয়া একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন হচ্ছে শেষ কথা। এখন নির্বাচন ঘোষিত হওয়ার আগেও প্রায় সারা বছর ধরে কোনো কোনো রাজ্যে সারা বছরই কাজ করতে হয় নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন তার এই প্রক্রিয়াটাকে করে থাকেন রাজ্য, সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রীয় কর্মচারীদের দিয়ে। এটা এক ধরনের ডেপুটেশন বলা যায়। কিন্তু এই কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো প্রশাসনিক বা সাংগঠনিক কোনো পদক্ষেপ নিতে হয়, সেক্ষেত্রে যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার, কাজেই তাদেরকে রেকমেন্ড করতে হয়। এটা নির্বাচনের ঘোষিত হওয়ার আগে যদি হয় তাহলে এটা রেকমেন্ড হিসাবেই যায়। ঠিক এই জায়গাটাই একটু স্পষ্ট করে বোঝার জায়গা আছে, দরকার আছে। আমি প্রদীপ্তদা স্টুডিও ইতিমধ্যেই চলে এসেছেন, প্রদীপ্তদার কাছ থেকে ব্যাপারটা একটু শুনবো, বুঝবো, এবং তারপর আমি আবারও মনিদার কাছে আসবো। আর কংগ্রেসের তরফ থেকে মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগদান করেছেন। চন্দনদাকেও স্বাগত জানাবো। আমি আসবো চন্দনদার কাছে। প্রদীপ্তদা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। যিনি এইমাত্র নির্বাচনী আধিকারিক, যিনি প্রাক্তন আধিকারিক ও সরকারের যিনি ছিলেন, যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা আধিকারিক, আমি বেসিক্যালি কর্মচারী বলবো না, আধিকারিককে আপনি বা রাজ্য সরকারি আধিকারিককে প্রশ্ন করুন, যে অ্যাপয়েন্টিং অথরিটি তার ভূমিকাটা এখানে সব থেকে বড় কথা। আমি আবারও বলছি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের হাজার রকম অভিযোগ আছে, কিন্তু সংবিধানের প্রতি আমরা দায়বদ্ধ, এবং সাংবিধানিক দায়বদ্ধতা মেনে আমরা কেন্দ্র সরকারের যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা আমাদের তরফ থেকে কিছু ভূমিকা নিয়েছি বলে আমার মনে হয়েছে। এবং সেখানে যে দুজন, সুদীপ্তবাবু যিনি ডাটা এন্ট্রি অপারেটর, আর একজন এইইও যিনি আছেন, তাদেরকে নির্বাচনের কাজের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনের এবং কেন্দ্র সরকারের যে গণতন্ত্রের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেইটা তারা দেখাতে যে দাবি আমাদের কাছে করেছেন, সেখানে আমরা মান্যতা দিয়েছি। অর্থাৎ কোঅপারেটিভ ফেডারালিজমের যে মূল মন্ত্র, যে পারস্পরিক সম্মান এবং সংবিধানকে রক্ষা করা, সেটা কিন্তু আমরা করেছি। এখানে বিজেপি যাই বলুক না কেন, বিজেপি হাজার রকম কথা বলতে পারে, কিন্তু বিজেপি এটা বলতে পারবে না যে সরকার কোনোভাবে কোনো রকম অনিয়ম করে
এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করছে। কিন্তু আমরা বলতে পারবো যেখানে 5,500 থেকে 6,500 এক বছরে একটা জেলা থেকে নাম বাদ যাচ্ছে মধ্যপ্রদেশের, উত্তরপ্রদেশের, সেখানে আমাদের টোটাল 3 বছরে 5,000 নাম বাদ যাচ্ছে, তারপরে আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না। আমি যেটা বলার চেষ্টা করছি, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রের কোঅপারেটিভ ফেডারালিজমকে কিল করার একটা প্রক্রিয়া, আর রাজ্য তরফ থেকে সেখানে একদিকে যারা নিরঙ্কুশভাবে কাজ করছে, এই তো আমি তোমাদের আগেও বলেছিলাম যে 6,000 নাম বাদ গিয়েছিল একটা বাই ইলেকশনের অঞ্চলে। সেই 6,000 নাম বাদ গিয়েছিল কারা করেছিল? রাজ্য সরকারের কর্মীরাই তো করেছিলেন। তাহলে তারা যখন সেই কাজটা করতে সক্ষম এবং নিরঙ্কুশভাবে যে কাজগুলো চলছে একেভাবে নিরবচ্ছিন্নভাবে, তাহলে সেক্ষেত্রে যখন কোনো সমস্যা হয়নি, এক্ষেত্রে কেন হবে না? কিন্তু যাদের বাড়ির সংখ্যা জিরো, আমি একটু আপনার কাছে, আমি এই যে প্রদীপ্তদা যে কথা বলছেন, খুব ছোট করে এই যে চিঠিটি পাঠানো হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে, খুব একটা ছোট অংশ এখানে বলছি আমি, তারপরে একটু চন্দনদার কাছে আসবো। এই কারণে বলছি, কারণ যেটা বলা হচ্ছে এখানে ছোট করে এইভাবে যদি দেখাই বা বলি যে সরকারি আধিকারিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, যেটা প্রদীপ্তদাও বলছেন, তার উপর নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্ব থাকে যা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। এই অবস্থায় অনেক ক্ষেত্রেই সরল বিশ্বাসে অধস্তনদের ওপর কিছু দায়িত্ব দেওয়া হয়, তারা ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। এমন ক্ষেত্রে বিস্তারিত অনুসন্ধান ছাড়াই কোনো সিদ্ধান্ত নিলে তা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হয়ে যাবে। এখানে আরও একটু বিশদে রয়েছে চিঠিটা, আমি আরেকটু ছোট করে যদি বলি, তাহলে এখানে একটা তদন্তের জায়গা আছে। এটা রাজ্য সরকারও মনে করছে যে সেই সুযোগটা বা সেই সময়টা তাদের দেওয়া হোক। এটা কি কোনো ভুল দাবি, ভুল চাওয়া চন্দনদা রাজ্যের? দেখো, একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, সরি, আমরা তুমি আজকে যে পর্যায়ে এই আলোচনাটা, মানে তোমার এই কেন্দ্রীভূত আলোচনাটা, এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এবং ব্যবস্থাটা কে নেবে, আমার কাছে অনেক বড় প্রশ্ন। ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন। ব্যবস্থা নিচ্ছেন ইলেকশন কমিশন স্বয়ংশাসিত সংস্থা হিসেবে, ব্যবস্থা নিচ্ছেন ইলেকশন কমিশন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস বডি হিসেবে। এর সিলেকশন মেথডটা কি? 1950 সালে 26 তারিখ জানুয়ারি মাসে যে কনস্টিটিউশন তৈরি হয়, প্রথম ইলেকশন 51-52 সালে যখন হয়, তারপর থেকে 2022 সাল পর্যন্ত আমরা সকলেই জানি যে ইলেকশন কমিশনের যিনি চিফ হন বা কমিশনাররা হন, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তাকে আমরা ইলেক্ট করি 3 জন কমিটি নিয়ে, এবং সেটা প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, তার সাথে সিজিআই, সেটা পরিবর্তিত করে নিয়ে আসা হয়েছে। ইলেকশন কমিশনের চিফ তৈরি হবেন প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের একজন সদস্য এবং বিরোধী দলনেতা। আচ্ছা, পরিষ্কারভাবে আমি একটা কথা বলি, এ ডিকটেটর ক্যানট টিচ অ্যাবাউট ডেমোক্রেসি। এটা তো বাস্তব। একটা ডিকটেটরের কাছ থেকে তুমি ডেমোক্রেসি আশা করবে কীভাবে? আমি কিন্তু জ্ঞানেশ কুমার জিকে কিছু বলছি না, আমি বলছি কনস্টিটিউশনাল অথরিটিটাই তৈরি হয়েছে 2:1। সুতরাং বিরোধী দলনেতা, তুমি জানো সেই সময় কংগ্রেসের ফ্লোর নেতা বা লিডার ছিলেন অধীর চৌধুরী, উনি অ্যাটেন্ডই করেনি, পরবর্তী সময় রাহুল গান্ধীও তাই করেছেন। অর্থাৎ আমি যে ফাউন্ডেশনটা তৈরি করছি তার ইন্ডিপেন্ডেন্স নিয়ে, তার পার্সিয়ালিটি নিয়ে যখন কোয়েশ্চেন আছে, তখন দ্বিতীয় বা তৃতীয় সারিতে কোন আধিকারিক কী করছে সেই প্রশ্নটা একটু অবান্তর হয়ে যায়। এই কারণে আমি বলি যে আজকে আমরা তো সরাসরি বলছি যে একটা ব্যাপক রকম ট্রেসপাস আছে আমাদের এখানে। যে ইলেকশন মেথড বা ইলেকশন মেকানিজম যেভাবে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের এই সরকারের ক্ষেত্রে, এই গত 14 বছর ধরে বিভিন্ন অভিযোগ উঠেছে, ভোটার লিস্ট নিয়ে অভিযোগ উঠেছে, এখানে কোনো কিন্তু নেই। কিন্তু তার প্রসেসটা কি এটা, কারণ কিছু হিউম্যান এরার থাকে আমরা ধরে নিচ্ছি, এবং মুখ্যমন্ত্রীর হুমকি আছে সেটাও ধরে নিচ্ছি। সেটা আমরা এর আগেও দেখেছি, মুখ্যমন্ত্রীর হুমকিতে বা ইলেকশন কমিশনারকে, আমাদের কলকাতা পুলিশ কমিশনারকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, তারপরে তাকে অনেক পেনাল পোস্টিং যাকে বলা হয়, পেনাল শান্টিং যাকে বলা হয়, সেটা করা হয়েছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। অর্থাৎ এরা বলি হচ্ছেন, আধিকারিকরা বলি হচ্ছেন তু ম্যামের খেলার মাঝখানে দাঁড়িয়ে, এবং সেটাই আমাদের সবথেকে বড় প্রতিবাদ, যে তাদের আদপে যে দোষগুলো আছে তাকে তদন্ত করে দেখা হোক, এবং তারা কিভাবে এই ইনস্ট্রাকশনগুলো পাচ্ছেন, কাদের দ্বারা ইনস্ট্রাকশনগুলো পাচ্ছেন, সেটাকে আগে দেখা হোক। কারণ এরা খুব স্বাভাবিক অর্থে সরকারি আধিকারিক অনেক প্রেশারে কাজ করেন, আমরা তো দেখছি, বহু ক্ষেত্রে দেখছি। সেক্ষেত্রে কে বা কারা এই প্রেশার ক্রিয়েটার
আমরা আইডেন্টিফাই যদি তাদের করতে না পারি, আমার মনে হয় এই প্রশ্নটাই অবান্তর। আর একটা কথা বলে আমি এখানে শেষ করি। আমি তোমাকে কেন বললাম এ ডিকটেটর ক্যানট টিচ অ্যাবাউট ডেমোক্রেসি, তার প্রধান কারণটা হচ্ছে তুমি এন্টায়ার ফর্মুলেশনটা দেখো, শুধু বিহারের এসআইআরকে দেখো। এসআইআর আমরা 13টা এক্সপেরিয়েন্স করেছি, এই 13টা এক্সপেরিয়েন্সের মধ্যে দুটো বিজেপির সময়। আজকে তুমি দেখো গত 23 বছর ধরে এসআইআরের কোনো প্রশ্ন নেই। কারণ সবথেকে বড় প্রশ্নটা এখানে প্রশ্ন চিহ্ন হিসেবে আসে, তুমি এক্স্যাক্টলি বলতে পারবে আমাদের জনসংখ্যা কত? 2011, 2021-এর জনসংখ্যা তুমি এখনও জানো না। তুমি বলছো হয়তো 146 কোটি, আমি বলছি 156 কোটি। অর্থাৎ তোমার প্রশ্নটা হচ্ছে আমরা এই জনসংখ্যার বিন্যাস স্বাধীনতার পর, শুধু স্বাধীনতা না, 30 দশক থেকে একেবারে 31 সাল থেকে চলে আসছে, যার ব্রেক পয়েন্টটা আজকে 2021-এ। কেন? একদিকে এনআরসি বলবো, একদিকে বিদেশি বলবো, আরেকদিকে সিএ করব, সব করব, কিন্তু জনগণনার ক্ষেত্রে আমরা অনীহা দেখাবো। আলটিমেটলি তোমার যে ভোটার বেস, সেটা কার ওপর দাঁড়িয়ে? সেটা তো দাঁড়িয়ে জনগণের ওপরে। জনসংখ্যাটাই তুমি জানো না। আজকে আমরা 65 নিয়ে কথা বলছি, 1/65ও হতে পারে। প্রশ্নটা ডিলিশনটা যখন হয়, তার একটা মেথড আছে, সেই মেথডটাকে এরা বারবার স্তব্ধ করছে। ইলেকশন কমিশনের পার্শিয়ালিটি নিয়েই আমাদের, ইম্পার্শিয়ালিটি নিয়ে আমাদের কোয়েশ্চেন আছে, নিরপেক্ষতা নিয়েই কোয়েশ্চেন আছে। সুতরাং আমরা বারবার যেটা এস্টাবলিশ করতে চাইছি, যেখানে বিরোধী দলনেতা ভারতবর্ষে লোকসভার রাহুল গান্ধী বারবার ডেমনস্ট্রেট করছেন, বলছেন এফিডেভিট করো। কেন এফিডেভিটের দরকার? শন করেছেন, শপথ নিয়েছেন। সেদিন এফিডেভিট লাগেনি, যেদিনকে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। এফিডেভিট লাগেনি, তাকে একটা কোর্টের ছোট্ট নির্দেশে তাকে লোকসভা থেকে বার করে দেওয়া হলো, তার বাড়িটা কেড়ে নেওয়া হলো, এফিডেভিট লাগেনি। আজকে এফিডেভিট লাগবে। সরাসরি একজন বিরোধী দলনেতা ডেমনস্ট্রেট করছেন। এবং আজকে তুমি জানো দিল্লিতে কি ঘটেছে, প্রতিটা দল এটাকে লিড করেছে। আমি এখানেই শেষ করছি, আলটিমেটলি এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, এর পরিপ্রেক্ষিত অবস্থার জন্য ইলেকশন কমিশন তৈরি ছিল না, বিকজ দে ডিড নট ওয়ার্ক প্রপারলি। এটা একদম বাস্তব। ইলেকশন কমিশনের ভূমিকা, তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট? আমাদের স্ট্যান্ড পয়েন্টটা খুব পরিষ্কার, গোটা দেশের কাছে, গোটা রাজ্যের মানুষও সেটা বুঝতে পারছেন। আমি চন্দনদার সাথে প্রথম দিকের কথাগুলোর সাথে 100% একমত, যে ইলেকশন কমিশনার তার নিরপেক্ষতা নিয়ে আমাদের মধ্যেও এই প্রশ্ন রয়েছে। কারণ তাকে কারা নিযুক্ত করছেন, সেই বিষয়টাও দেশের মানুষের ভেবে দেখা দরকার। কিন্তু কিছু ক্ষেত্রে আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু জিনিস উলটপুরাণ ঘটে। পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারী কিংবা সরকারের আধিকারিক যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও অতীতে, যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে অভিযুক্ত আধিকারিক তাদের ক্ষেত্রে প্রাইস পোস্টিং দেওয়ার একটা রীতি এই রাজ্য জুড়ে চলে আসছে। এবার এই বিপ্লব সরকার কিংবা সুদীপ্ত দাস, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, যে 4 জনের, তাদের মধ্যে 2 জনের নাম বললাম, তাদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটবে কিনা এটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমাদের কথা হচ্ছে, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, ইলেকশন কমিশন তার আধিকারিকদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে, রাজ্য সরকারের কাছে মুখ্য সচিব সেই চিঠি পাঠাচ্ছেন, তাহলে তাদের বিরুদ্ধে তদন্তটা হলো না কেন? অর্থাৎ আমি বলে দিলাম মুখে যে কারোর বিরুদ্ধে অভিযোগ, আমি আজকে বলতে পারি দেবারতীদির বিরুদ্ধে অভিযোগ, কিন্তু এর তদন্তটা করবে কে? অর্থাৎ যারা বলছেন যে ভুয়ো ভোটারদেরকে ভোটার কার্ড এনারা দিয়েছেন, সেই ভোটার তালিকায় নাকি নিযুক্ত করা হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না কেন? যদি তদন্ত হয়, তাহলে পরিষ্কার হয়ে যাবে কাদের চাপের মুখে দাঁড়িয়ে এরা বাধ্য হয়েছিলেন এই ধরনের জালিয়াতি কাজকর্ম করতে, কিংবা তারা সৎ, ইলেকশন কমিশন জোর করে একটা চাপ তৈরি করছেন সৎ অফিসারদের ওপরে, এটাও পরিষ্কার হয়ে যাবে। তাহলে দুধ কা দুধ পানি কা পানি করতে গেলে, দুধ কা দুধ পানি কা পানি করতে গেলে, সেই কথাই বলছেন নীলাংশু, যে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে যে আমরাও তো সেটাই বলছি, আমরা কারোর বিরোধিতা করছি না, আমরা বলছি তদন্তটা হোক। তদন্তের জন্য 10 দিন সময় নিক, 1 মাস সময় নিক, 2 মাস সময় নিক। এবার তদন্ত মানে তো এরকম নয় যে অভয়া তদন্ত যেরকম দেখলাম 1 বছর কেটে গেছে, এখনো অবধি কোনো বিচারের সুরাহা পেলাম না, এরকম তদন্ত নয়। একটা তদন্তের সময়সীমা ঠিক হোক, যে এই সময়ের মধ্যে তদন্ত করে তার রিপোর্ট জমা হবে। সেই রিপোর্টের ওপর দাঁড়িয়ে বিচার ব্যবস্থা, আমাদের দেশের যা সাংবিধানিক যা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা জানতে পারবো যে আসল গলতটা কোথায় আছে। নির্বাচন কমিশনের মধ্যেই গলদ রয়েছে, নাকি সরকার, রাজ্য সরকার চাপ দিয়ে এই ধরনের ভুয়ো ভোটারকে তালিকাভুক্ত করছে? তাহলে দুধ কা দুধ পানি কা পানি হবে।
আমাদের কথা আগেও যা ছিল, নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু কমিশনার নিযুক্ত করবার ক্ষেত্রে দেশের সরকার একটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে। এবং গোটা দেশ জুড়ে যখন ভোট চলছিল তার আগে আমরা দেখেছি লোকসভা রাজ্যসভায় একাধিক সাংসদকে গাইড জোয়ারি করে বের করে দেওয়া, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি বর্বর দল, অসভ্য দল, এ নিয়ে আমাদের কোনো দ্বিধা দ্বিমত নেই, কিন্তু এটাও সত্যি কথা এই রাজ্যের ক্ষেত্রে অনেকাংশে তৃণমূলের গলদের জন্য বাংলার মানুষ লজ্জিত হচ্ছে। বাংলার গরিমা তার ঐতিহ্য ডেফিনেটলি তৃণমূলের গলদ এই কারণেই বাংলার গরিমা তার ঐতিহ্য তার অতীত সবটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই রাজ্যের বুকে শহীদ দিবসের নামছেন বাংলা নিয়ে, হ্যাঁ বাংলা ভাষা, যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি নামছেন, তুমি আমি জানতাম শহীদ মানে তাদেরকে স্মরণ করা, শহীদ দিবস মানে পাগলু ডান্সটা মমতা ব্যানার্জি বাংলার বুকে প্রথম দেখিয়েছেন। তাহলে এই বাংলার গৌরব, তার ঐতিহ্য, তার অতীত, তা নিয়ে কথা বলবেন মমতা ব্যানার্জি? ওনার দলের নেতা কদিন আগে এমপি ছিলেন, তারপর চলে গেলেন জহর সরকার। জহর সরকারের বক্তব্য আমরা তো বিরোধী, আমরা তো বলবো ইস্যুতে তো তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, মানে এটা তো এক্সপেক্টেড। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলে বাংলা ইস্যু নিয়ে কথা বলা যাবে এরকমটা নয়, এটা চাপিয়ে দিলেই তো হবে না। বাংলা ইস্যু নিয়ে আমাদের যা স্ট্যান্ড পয়েন্ট ছিল আজও তাই, আগেও তাই ছিল, পরেও তাই থাকবে। বাংলার ইতিহাস, বাংলার বিপ্লব, বাংলার স্বাধীনতা, এই সম্পর্কে বামপন্থীদের ইতিহাস নিয়ে তুমি একটা আলাদা এপিসোড করো, সেখানে এসে নিশ্চিতভাবে আলোচনা। সেই বাংলায় তো এই কথাও রবীন্দ্রনাথকে শুনতে হয়েছে, উনি বুর্জোয়া কবি। সেই বুর্জোয়া কবি যিনি বলেছিলেন, পরবর্তীকালে আমাদের দল থেকেই তার উপর চাপ দিয়ে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে। একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে প্রদীপ্ত দা, মনিদা কিভাবে দেখছেন এই বিষয়টিকে, এবং তার পাশাপাশি আজকে নয়াদিল্লিতে যা ঘটনা ঘটেছে, অনিয়ম বা বেনিয়ম। তাহলে এইরকম একটা অভিযোগ যখন সামনে আসছে, একটা গুরুতর অভিযোগ, মনিদা, সেক্ষেত্রে কমিশন কি সুযোগ দেওয়া, সময় দেওয়া, এগুলো করতে পারতো? বিষয় যেটা হচ্ছে, আমাদের মনে হয় কিছু একটা কনফিউশন হচ্ছে। যখন কোনো বিএলও, ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের বিএলও নিযুক্ত করে, তখন কিন্তু ওই বিএলওরা নিজের ইচ্ছায় ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, বা রাজ্য সরকার বলতে পারেন আমি একে দেবো না, ওকে দেবো না, যাকে যাকে চাই ইলেকশন কমিশন নিয়ে নেয়। এটা আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে দেখেছি। এখানে যেটা ইস্যু হচ্ছে যে সাসপেন্ড করা, তার এগেনস্টে এফআইআর করা, এটা হচ্ছে ইস্যু। এখানে কিন্তু সরিয়ে দেওয়া কিন্তু রাজ্য সরকারের ইচ্ছাতে হয়নি, ইলেকশন কমিশন বলে যে তাই সরিয়ে দিচ্ছে। যদি রাজ্য সরকার বলতো যে আমি এই 4টে অফিসারকে আমি দেবো না ইলেকশনের কাজ করতে, তাহলে কিন্তু রাজ্য সরকার এটা করতে পারে না। প্র্যাকটিক্যালি আমরা দেখেছি, আইনের কথা বলে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি। বা কোনো বিএলও যদি বলে আমাকে ইলেকশন কমিশন ইলেকশনের কাজ আমি করব না, সেটাও কিন্তু করতে পারে না। ইলেকশন কমিশন যদি নাম লিস্টেড করে দেয় এই অফিসারগুলো আমার চাই, তো চাই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো আইনি পদক্ষেপ হয় না বা রাজ্য সরকার নিতে পারে না। আর এক্ষেত্রে যেটা হয়েছে, 4 জনের মধ্যে 2 জনকে করা হয়েছে, এবং সেটা একদম শেষ মুহূর্তে। যদি ঠিক তাহলে এখানে কমিশন কি উদ্যোগ নিতে পারে? এবার কমিশন, আমি তো প্রথমেই শুরুই করেছিলাম যে আমি ইলেকশন কমিশনের প্রবক্তা নই। এবার কমিশন যেটা নেবে, এরকম মানে একটা জগা খিচুড়ি মার্কা সিচুয়েশন হয়তো এর আগেও আমরাও ডিল করিনি। তো সুতরাং একে যে সাসপেন্ড, একে সরিয়ে দেওয়া হয়েছে, আমি প্রথমেই বললাম না যে নিজের গালে নিজেরটা, কদিন আগেই তো বললো যে তোমরা কিন্তু কেউ ভয় পাবে না, মনে রেখো তোমরা কিন্তু রাজ্য সরকারের চাকরি করো, ইলেকশনের কাজ কিন্তু সারা বছর হবে না। তো সেই ক্ষেত্রে হুমকির ক্ষেত্রে যদি এখনই 4 জনকে সরিয়ে দিত, তাহলে হয়তো আজকে মমতা ব্যানার্জির মাথাটা নিচু হতো। সেই কারণে কিছুটা রেখে ঠিক আছে। আমি রাজনৈতিক জায়গাটা থেকে বেরিয়ে আমি একটু প্রদীপ্তদের কাছে জানতে চাইছি, মানে কমিশন এখানে কি করতে পারতো? রাজ্যের কর্মচারী, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কমিশন বলছে রাজ্যকে। চন্দনবাবু যেরকম বললেন জনগণনার প্রসঙ্গ, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে আপনি এত বড় একটা রিভিশন করতে চাইছেন, জনগণনার ক্ষেত্রে যদি আপনি সেই গুরুত্বটা দিতেন, হয়তো আপনার কাজটা আরো সহজ হতে পারতো কিনা, সেটা একটা বড় প্রসঙ্গ। নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ক্যাডার সিস্টেম নেই। আজকে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র ব্যবস্থা, নির্বাচন কমিশন সারা বছর ধরে কাজ করে। যদি নির্বাচন কমিশন একটা নিজস্ব ক্যাডার সিস্টেম করতে পারতো এতদিন ধরে, তাহলে এই সমস্যাটা হতো না। এটা আমার কথা নয়, এটা গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর কথা। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই কথাটা খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন, उन लोगों का कैडर सिस्टम नहीं है, हम लोगों का सब लोग लेके चलता है, বা ব্লা ব্লা ব্লা। যেমন জিএসটি বলেছিলেন, যেমন অন্যান্য অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমালোচনা, সন্ত্রাসবাদ অবধি যা যা সমালোচনা করেছিলেন, আজকে ঠিক সেইগুলো
ব্যবহার করুন মোদিজির জন্য, প্রধানমন্ত্রী মোদিজির জন্য। কিন্তু রাজ্য সরকারের গলদকে যদি জহর সরকারের মাধ্যমে পড়তে হয়, জহর সরকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তার যোগ্যতায় তাকে ল্যাটারাল এন্ট্রি রাজনৈতিকের ক্ষেত্রে দেওয়া হয়েছিল। কিন্তু অশোক মিত্র বলে একজন নেতা ছিলেন, যিনি অর্থমন্ত্রীও ছিলেন, তার অপিলা চপিলা যদি কেউ বইটা পড়ে নেয় তাহলে বুঝতে পারবে যে রাজ্য সরকারের গলদ প্রকৃত প্রস্তাবে কি, কিন্তু কোন রাজ্য সরকার। 37 বছর 34 বছরের গল্প তখনটাই আসবে। বেশ, একটা বিরতি নেব, খুব শার্প ব্রেক। এসআইআর প্রতিবাদ, ঘেরাও নির্বাচন কমিশন, দিল্লির বুকে আজ ঠিক কি ঘটলো, কে কি বললেন, খুব দ্রুত সেই খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, কিছু রিয়াকশন দেখাই, তারপরে আসবো আলোচনা। बात नहीं कर सकते हैं, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। अखिलेश यादव, अखिलेश আমাদের পোস্টারটা ধরেছে, আমাদের चुनाव आयोग में ले जा रही है, चुनाव आयोग के अधिकारियों से बात कराने के लिए। আমরা বলছি আমাদের সবাইকে 300 এমপিদের ইলেকশন কমিশন নিয়ে যাচ্ছে, তো সবাই আছে এই মানে অখিলেশ আর আমি আছি। কেন ভয় পাচ্ছেন? দেখতে পাচ্ছেন মহিলাদের কিভাবে ট্রেনে হিজড়া নামাচ্ছে। আমার চশমাটাকে ফেলে দিল, আমার হাতটাকে এমন টেনেছে মনে হয় ভেঙে রয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বলবো যতই কন্ট্রোল করুক, ততই নারীরা ফেলি, বাংলার মানুষ এর জবাব চাই, জবাব চাই। অত্যাচার, এটা কিভাবে অত্যাচার বলে দেখুন, মহিলাদের কিভাবে অত্যাচার, মেরে চশমাটা ভেঙে দিল, সাথেও শান্তি পাইনি। দেখুন শতাধিক সাংসদ তারা আজকে এক জায়গায় এসে যা কর্মসূচি পালন করেছেন দিনভর আপনারা দেখেছেন। যেহেতু বিরোধীদের এই কর্মসূচি ছিল, চন্দনদাকে দিয়ে শুরু করব। চন্দনদা, যে বিষয়টা নাম যদি ধরে নিই যে কমিশনের ভূমিকাটা নিয়ে কাটাছড়া বা এসআইআর গোটা দেশে চালু করা ইত্যাদি, যখন এইটা নিয়ে সংসদের ভেতরে আলোচনা করা যাচ্ছে, আগামী দিনেও যাবে, বা যখন কমিশন 30 জনের একটি প্রতিনিধি দলকে ভেতরে আসার অনুমতি দিয়েছিল, তাহলে এই কর্মসূচিটার কি দরকার? খুব স্বাভাবিকভাবে এটা বলি, তোমাকে একটু পিছিয়ে যেতে হবে। 2011, 12, 13 আমরা আলোচনা করতে চেয়েছিলাম বিজেপির মতো বিরোধী দলের সাথে। সেই সময় বিভিন্ন রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে তোমার মনে থাকতে পারে, ইভেন এখন যেটা তুমি 900 টাকায় কিনছো যে গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার নিয়ে আক্রমণ করা হয়েছিল ঠিক পার্লামেন্টের বাইরে। প্রশ্নটা আমি সেখানে যাচ্ছি, এটা কম্পিটিশন হতে পারে না। কিন্তু আমি তোমাকে যেটা বলি, এতটাই কনভিন্সড, আমরা বারবার বলেছি এই প্রসঙ্গটা আগে থেকে বলুন, আন্ডারলাইন করুন, পার্লামেন্টে ডিসকাশন হবে, বারবার পালিয়ে গেছে। বারবার একেবারে সরাসরি এর কোনো অ্যাকাউন্টেবিলিটি দেখাননি। আমরা শুধু এই প্রসঙ্গ না, আমি ওই ইরেলিভেন্ট মনে হবে, কিন্তু বাস্তবে এটা সত্যি। আমরা পাকিস্তান অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে আমরা এই ইলেকশন কমিশনের ভূমিকা প্রত্যেকটা আমি বিশেষভাবে এই কারণে হবে না, কারণ আজকে ধর্মেন্দ্র প্রধানও এই কথা বলেছেন। অপারেশন সিঁদুর নিয়েও কথা বলতে গেলে সেখানে কোনো গঠনমূলক কথা হয়নি। গঠনমূলক কথা, এক মিনিট আমাকে একটা জিনিস বলো, পার্লামেন্টের স্পেশাল সেশনটা ডাকা হয় কখন এবং কেন? তুমি খুব ভালো করে জানো পার্লামেন্টের স্পেশাল সেশন, যেখানে অপারেশন সিন্দুরের মতো একটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটির প্রশ্ন আছে, ঠিক সেরকম জায়গাতে ইভেন বাজপেয়ীজি ডেকেছিলেন কার্গিলের পরে, সেই এক্সাম্পলও তারা নেননি। সুতরাং সেই আলোচনাটা পার্লামেন্টে করতে কি বাধার সম্মুখীন হতে হয়েছে আমরা সকলেই জানি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তুমি ইলেকশন কমিশনে ইস্যু, ভেরি স্পেসিফিক্যালি যে ইলেকশন কমিশনের কাজটা আমরা বারবার বলছি, আমরা ডেমনস্ট্রেট করছি, আমাদের কথা সরাসরি শোনা হয়নি। এবং আমরা যেটা বারবার বলছি সেটা হলো কোথায়? মহারাষ্ট্র নির্বাচনের সময় কিন্তু এই আন্দোলনটা ছিল না। মহারাষ্ট্র নির্বাচনের সময় 1,55,50,000 একটা লিস্ট, এবং বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত আপসার্চ অফ ইলেকশন, অর্থাৎ লাস্ট আমরা অ্যাপ্রক্সিমেশন দেখেছি লাস্ট 10টা নির্বাচন, মানে বিধানসভা, লোকসভা, লোকাল বডির নির্বাচনে সেই বুথগুলোতে একেবারে অভিনবভাবে উল্টো দিকে স্রোত বয়েছে। 5টা থেকে 6টা এই সংখ্যাটা এলো কোথা থেকে? আমরা এই প্রশ্নগুলো করেছিলাম, প্রশ্নের উত্তর আসেনি। আমরা হরিয়ানা নির্বাচনের পরে প্রশ্ন করেছিলাম,
সেখানেও কিন্তু এই উত্তর আসেনি। তার পরবর্তী সময় আমরা যখন ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি উইথ অল আর ডকুমেন্টেশনস, সেটাকে পার্লামেন্টে আলোচনা করতে দেওয়া হবে না। তোমার মনে হতে পারে যে যেখানে আমাদের স্পেসিফিক কোয়েশ্চেন্সগুলো আমরা মহারাষ্ট্রের নির্বাচনের সময় থেকে বলে আসছি এবং প্রমাণ দাখিল করে আসছি, আজকে তো আমরা রিসার্চ করেছি, আমরা গ্রাউন্ড ওয়ার্ক করেছি, আমরা ভোটার লিস্ট অনুসারে দেখিয়ে দিয়েছি, ডেমনস্ট্রেট করেছি, সেই ডেমনস্ট্রেটের কপি তার কাছে আছে, এবিডিপিটার দরকার নেই, উনি লোকসভা বিরোধী দলনেতা এবং উনি ইলেক্টেড মেম্বার। আমি তোমাকে সেই কারণে বলি চন্দন, আমি আপনার কাছেই আছি, আইনি জায়গা থাকতে পারে, আপনারা হয়তো ভবিষ্যতে এরকম কোনো পদক্ষেপ নিলেও নিতে পারেন, হতে পারে সেটা, যদিও একটা মামলা চলছে, যাই হোক। কিন্তু আমি বলছি যে আপনি এতগুলো উদাহরণ দিলেন, মহারাষ্ট্রের কথা বলছেন, হরিয়ানার কথা বলছেন, ফল তো পাননি, এটার পর পাবেন কি ফল? একটা জিনিস তোমাকে বলি পরিষ্কারভাবে, দেবারতী, গণতন্ত্রের ফলটা গণতান্ত্রিক পদ্ধতিতেই আসে, এটা একটা আন্দোলন। এবং আমি তোমাকে যেটা বলি যে মহারাষ্ট্রের সময় যারা কানে তোলেননি, হরিয়ানার সময় যারা কানে তোলেননি, আজকে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। আজকে বোঝা যাচ্ছে দ্য ফলেন অফ দি কার্ডস, একেবারে তাসের ঘরগুলো আস্তে আস্তে ভাঙছে, এটা বোঝা যাচ্ছে। এবং সেটা বোঝা যাচ্ছে বলে আজকে বিবৃতিগুলো দেখো আক্রমণাত্মক বিবৃতি, এবং সেটা পার্টিকুলারলি রাহুল গান্ধীকে কেন্দ্র করে। লিডারশিপ ইজ ভেরি সাকসেসফুল। এবং আমি তোকে বারবার বলছি, বিহারের নির্বাচনে দেখে নিও যে আলটিমেট এর রেজাল্ট বা রিসার্জেন্স কিভাবে রিফ্লেক্ট করে অন গ্রাউন্ড। এই বক্তব্যটাকে কিভাবে খণ্ডন করবেন চন্দন দা বা যারা বিরোধী এখানে রয়েছে? আমি মনিদার কাছে পরে আসছি, কিভাবে খণ্ডন করবেন? সুকান্ত মজুমদার একটা রিয়াকশন আমি শোনাই, সম্ভবত এটা উনি এই রাজ্যের নিরিখে করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজ্যে, অন্যান্য রাজ্যে যে সমস্ত বিজেপি দলগুলো রয়েছে, হয়তো বিজেপি নেতৃত্ব এই একই কথা তাদের ক্ষেত্রে বলছেন। কি বলেছেন দেখুন সুকান্ত মজুমদার। আমি তাহলে একটু এই আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। সুকান্ত মজুমদার এই বক্তব্য স্পেসিফিক্যালি শুনুন। বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাখবে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। চন্দনদা একটু আগে গাত্রদাহের কথা বলছিলেন যাদের, এখানে তো সুকান্ত মজুমদার বলছেন গাত্রদাহ আপনাদের হবে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ যায় এসআইআরে। একেবারে পরিষ্কারভাবে বলি, সুকান্তবাবু খুব ভালো করে জানেন এবং উনি জানেন দীর্ঘ সময় এখানে রাজনীতিটা কংগ্রেস বিরোধী, মুখ্য বিরোধী, সেই সময় থেকেই বলি আমাদের এই অভিযোগের প্রশ্ন একেবারে নেই। এবং কেউ কখনো আমাদের 30 বছরের শাসনে কখনো বলতে পারেনি অনুপ্রবেশ, কারণ সেই অনুপ্রবেশের একটা নির্দিষ্ট সংজ্ঞা ছিল সেই সময়টাতে। খুব ভালো করেই জানো যে এখানে শুধু অনুপ্রবেশ না, এখানে প্রবেশেরও প্রশ্নটা ছিল, এবং যেটা আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা জানি যে এখানে রিফিউজি এই একটা ব্যাপক রকম আফসার ছিল ওই সময়টা। কিন্তু আমি একটা কথা বলি, উনি বর্ডার স্টেটে থাকেন, ওনার নির্বাচনী কেন্দ্রেও বর্ডার স্টেট, উনি খুব ভালো করে জানেন এক্স্যাক্ট ক্যারেক্টারটা কোথায়। শুধুমাত্র তাই, আজকে তুমি দেখো না আসামে ফেলিওর করছে, যেখানে খুব স্বাভাবিকভাবে তোমার এনআরসি, সেই এনআরসি রিফ্লেক্টটা আজকে পশ্চিমবাংলার ওপর আসছে। তুমি খুব ভালো করে দেখো এরা কি করতে চাইছে, যারা পশ্চিমবাংলার দীর্ঘ সময়ের নাগরিক, পশ্চিমবাংলা থেকে আসে। আমি বলছি উনি যে প্রমাণগুলো করছেন সেই প্রমাণটা তো ওনাকেও দিতে হবে। মানে দেখো, আমি যদি অ্যাকাউন্টেবল হই, উনি বুঝে যান যে আমরা তৃণমূল কংগ্রেস সবাই মিলে অনুপ্রবেশ ঘটিয়ে নির্বাচনে জিতি। পরিষ্কারভাবে উনি এই কথাটা বলুন যে আসামের ক্ষেত্রে অনুপ্রবেশের ক্ষেত্রে কার ভূমিকা ছিল, এবং আসামে কংগ্রেস সরকার সরে গিয়ে বিজেপিটা এলো কিভাবে। উনি শুধু নিজের রাজ্যটা দেখছেন, বুঝছেন, বোঝাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। দেখুন, আমাদের যখন বিহারের এসআইআরটা হলো, সেই এসআইআরে 88% মানুষের যখন রিভিশন হয়ে গেছে বা রিভিউ হয়ে গেছে, সেখানে সংখ্যাটা ছিল বাদ দেওয়ার 35 লক্ষ। রিমেনিং যে 12% যদিও হয়নি, 99.8% হয়েছে, 11.8%। সেখানে সংখ্যাটা দাঁড়িয়ে গেল 56%। অর্থাৎ 77 লক্ষ মানুষের মধ্যে 21 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, রিমেনিং। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশি কত ঢুকিয়েছিল ওখানে। এইভাবে বলবো কি, এভাবে কি বলা ঠিক হবে? ফলে যে নিজের সরকারের বক্তব্য নিজে কাটছে, তার বক্তব্য নিয়ে আমরা কি বক্তব্য রাখবো? উনি তো একজন অধ্যাপক, উনি নিজে জানেন না যে শুভেন্দু অধিকারী একটা মহা ভুল করে বসে আছেন। 17 লক্ষ রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে ঢুকে বসে আছে, যেখানে
পুরো পৃথিবীর রোহিঙ্গা জায়গা হচ্ছে 14 লক্ষের কিছু বেশি, এবং সেখান থেকে নাকি 7 লক্ষ ডেটা বলছে, ইউএনের ডেটা বলছে যে 7 লক্ষের কিছু বেশি মানুষ নাকি অন্যদিকে গেছে, সেটা কেউ বাংলাদেশে কেউ মিয়ানমারে। এবার ভারতের ক্ষেত্রে আবার কি করেছিল, দিল্লিতে নাকি এক বিখ্যাত মন্ত্রী, পরে অমিত শাহকে বাধ্য হয়েছিল কিছু বলতে, ওদের বলেছিল আমরা আবাসের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা বলিনি, মন্ত্রী বিজেপির মন্ত্রী বলেছিল, পরে আবার তাকে ঢোক গিলতে হয়েছিল কারণ অমিত শাহ বলেছিল না না এসব বললে হবে না, তোমার পয়েন্ট চলে যাবে, কিন্তু তখন কিন্তু এরা পশ্চিমবাংলার কেউ কিছু বলতে পারেনি। আমাদের মুশকিল হচ্ছে তুমি ভাই এসআইআর করো, তুমি ভাই যা খুশি করো, কিন্তু তোমার ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার অধিকার আছে কি নেই সেটা তুমি কিভাবে ঠিক করবে? তুমি যেভাবে রোহিঙ্গাদের কথা বলছো, যেভাবে তুমি বাংলাদেশি অনুপ্রবেশদের কথা বলছো, তোমারই দেওয়া কার্ড নিয়ে, অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রীর দেওয়া কার্ড নিয়ে নয়ন বিশ্বাসটা গিয়েছিল বাইরে, সেই কার্ড তো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তুমি এখন সিএ এর জন্য ক্যাম্প বসাচ্ছ বাগদাতে, কেন বসাচ্ছ সিএ এর জন্য ক্যাম্প? কি উদ্দেশ্য তোমার? তুমি দিনের পর দিন সিএ নিয়ে যে প্রচারটা 2004 সালে তোমরা ঘা খাওয়ার পরে 14 সালের পর থেকে শুরু করেছো, সেটা একটা দিক। তাহলে তুমি আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছো, 14 থেকে 19 সাল অবধি 14,880 জনকে বাংলাদেশি নাগরিক, যারা বাংলাদেশি তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিলে কেন? তার মধ্যে মোর দ্যান 500+ মুসলিম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমনিও বলেছেন যে ইলেকশনগুলো হয়েছে এর মাঝখানে, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে জাহাজ প্রতিমন্ত্রী কি তাহলে অবৈধ, প্রধানমন্ত্রী কি তাহলে অবৈধ, যারা এতদিন ধরে ভোট দিল তারা কি অবৈধ? অর্থাৎ নাগরিক একদিকে এই অবৈধ ভোটার করার চক্রান্ত, তাদের ডি ভোটারের মাধ্যমে এনআরসি কোথায় করবে কিনা চক্রান্ত, ভয় পাচ্ছি আমরা। আজকে তুমি দেখো কাউন্সিলরদের বাড়িতে বাড়িতে, বিজেপির কাউন্সিলরও বাড়িতে বাড়িতে, বিজেপির যারা পঞ্চায়েতে রয়েছে তাদেরও বাড়িতে বাড়িতে লোক ছুটে মরছে, ওই সিএ এর ক্যাম্পে লোক ছুটে মরছে। কেন এই ভয়টা পাবো? ডিমনিটাইজেশনের সময় থেকে শুরু করে এই সরকার যেভাবে ভয়ের রাজনীতি শুরু করছে, আমরা তো ন্যাশনাল সিকিউরিটি, এত বড় সিকিউরিটি দিল, ডিমনিটাইজেশন করে দিল, 2000 টাকার নোট নাকি মাটির মধ্যে পুঁতে দিলে সেখান থেকে টাওয়ার ফাওয়ার দিয়ে ঢুকে পড়বে, যে কোনো টেরোরিজম থাকবে না। 44 জনের কোল খালি হয়ে গেল, 44 জনের মাথার সিঁদুর চলে গেল, 350 কেজি আরডিএক্স ঢুকে গেল, সেটা তো পশ্চিমবঙ্গে নয়। আবার শেষ করে দেবো, আবার এই যে 26 জনকে মেরে চলে গেল সিকিউরিটি, কার দোষ? বেশ, নীলাংশু খুব সংক্ষেপে ভাই। আচ্ছা, সেটা হচ্ছে যে এই এসআইআর নিয়ে একটা দীর্ঘ আলোচনা দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমগুলো চলছে, কিন্তু প্রশ্নটা খুব বেসিক জায়গায় যে 2002 সালের পরে এসআইআর করা গেল না কেন? আদমশুমারি 2011 সালের পর চন্দনদা যা বলছিল যে 10 বছর অন্তর অন্তর এই আদমশুমারি প্রত্যেক বছর হয়, সেন্সাস যাকে আমরা বলতাম, সেখানে বহু ক্ষেত্রে কিছু কম বয়সী ছেলেপুলে তাদেরকে নিযুক্ত করে একটা অটোনোমাস বডি হিসেবে তাদেরকে কাজ করানো হতো। সেটা 2011 সালের পর আর করা গেল না কেন? আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, যেটা বিজেপির মূল অভিযোগ এই রাজ্যের ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো রাজ্যের ক্ষেত্রে, যে জালি ভোটার কার্ড কিংবা ভুয়ো ভোটার। একদম বেসিক জায়গায় প্রশ্নটা হচ্ছে, যে ভোটার আজকের দিনে বুঝলাম প্রযুক্তির যুগে যে কেউ ভোটার কার্ড বানাতে পারে, সেই ভোটার কার্ডটা কি এনলিস্টেড হবে? আমি আজকে নীলাংশু পাঁজা, আমার ভোটার কার্ড আছে, আমি আরও 50টা অমুক পাঁজা, তমুক দাস, তমুক মিত্র নামে ভোটার কার্ড বানাতে পারি, সেটা কি এনলিস্টেড হবে? যদি এনলিস্টেড হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন তাকে এনলিস্ট করেছে, তাহলে নির্বাচন কমিশন যাকে এনলিস্ট করছে তার মানে সে তাকে এই সার্টিফিকেট দিচ্ছে, এই সার্টিফাই করছে যে তুমি আমার দেশের ভোটার, তুমি আমার দেশের নাগরিক। তাহলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা সেই নাগরিকের নাকি নির্বাচন কমিশনের? আর শেষ কথাটা বলবো, একটু আগে সুদীপ্তদা বললো একটা বইয়ের কথা, প্রদীপ্তদা একটা বইয়ের কথা বলছিল, তো প্রদীপ্তদাকেও দীপক ঘোষের বইটা কিংবা এখনকার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের লেখা কেউ ব্যান করতে পারে। দিকে আমি একটা প্রশ্ন করছি, আমার কি 30 সেকেন্ডই টাইম? হ্যাঁ, 30 সেকেন্ড টাইম দাদা, মানে সবার মিলে তারপর আমরা এটা নিয়ে চলবে, কারণ এসআইআর নিয়ে আলোচনা চলবে আমাদের। সুতরাং না আজকের দিনে এটা ঠিক হলো না। আমার মনে হলো যে সবাইকে এত টাইম দেওয়ার পর আমার জন্য 30 সেকেন্ড টাইম দিয়েছেন। ধন্য সিএনএর কাছে যে শাসক দল যার উত্তর দেওয়ার দরকার ছিল তাকে 30 সেকেন্ড দিয়েছে, অর্থাৎ বিরোধীরা যেটা বলছে সেটাকে সত্য প্রমাণ করার জন্যই এই পরিকল্পনা সিএন করছে। যে না শাসক দল এখানে তো বিরোধী তৃণমূল কংগ্রেস শাসক দল, সবাইকে মিলে যা টাইম আমি বলছি না, তার জন্য 30 সেকেন্ড উত্তরটা দিতে পারতেন, যাই হোক আজকে সময় শেষ।
ধন্যবাদ। শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএ।